Hello everyone, welcome to my channel ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজ মহা অষ্টমীর শুভ লগ্নে সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আশা করছি তোমরা খুবই আনন্দের সঙ্গে পুজো কাটাচ্ছ, আর এই পুজো কাটানোর সঙ্গে সঙ্গে তোমাদের প্রিপারেশনটাও চালিয়ে যাচ্ছ। তো বন্ধুরা, আজকে চলে এসেছি দেখো একটু নতুন ভিডিও নিয়ে। বাংলার প্যাডাগজি, এখানে 21টা প্রশ্ন রয়েছে বন্ধুরা। আজকের ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। ওকে, তো প্রত্যেককে বলবো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তোমাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে আমি আশা করছি, তাই প্রত্যেককে বলবো তোমরা স্কিপ করবে না। আর যারা নতুন চ্যানেলটিতে ভিডিও দেখছো তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। আরেকটা বিষয়, তোমাদের এই সমস্ত প্র্যাকটিস সেটের পিডিএফ পেতে তোমরা আমার টেলিগ্রামের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেল ডিএম লার্ন একাডেমি, ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। যদি ওখান থেকে তোমরা লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে না পারো, তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো ডিএম লার্ন একাডেমি, তো তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো। ওকে, চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলে যাব প্রথম প্রশ্নে। বাংলা প্যাডাগজি প্র্যাকটিস সেট প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। কে বলেছেন দেখো, বলেছে কে পিটার, চমস্কি, সি ব্লুমফিল্ড, ডি ম্যাকনিল। ওকে, তো দেখো কেবল শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী বলেছেন কিন্তু চমস্কি। ওকে, চমস্কি বলেছেন যে কেবল মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী। ওকে, পরবর্তী প্রশ্নে চলে এলাম। দেখো বন্ধুরা, ল্যাড, LAD, ল্যাড এর পূর্ণরূপ কি? ল্যাড এর পূর্ণরূপ কি বন্ধুরা? দেখো, রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, বি রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন ডিভাইস, সি রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকোমোডেটিভ ডিভাইস, ডি রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েটিভ ডিভাইস। ওকে, তাহলে বন্ধুরা দেখো, ল্যাড এর পুরো নাম কি? ল্যাড কথাটি কিন্তু বলেছিলেন নোয়াম চমস্কি। তিনি বলেছিলেন যে শিশু তার জন্মগতভাবে সে শেখার একটি ডিভাইস বা যন্ত্র তার মধ্যে থাকে, তো সেটাকে ল্যাড বলেছিলেন তিনি। ল্যাড কথাটির পূর্ণরূপ হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ওকে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তাহলে উত্তর কি হয়ে গেল বন্ধুরা? দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাব। 3 নম্বর প্রশ্ন, একটি শিশুর পাঠ্যপুস্তক কেমন হওয়া উচিত? একটি শিশুর পাঠ্যপুস্তক কেমন হওয়া উচিত? রয়েছে সাধু ভাষায় লেখা হবে, বি নীতিকথা যুক্ত হবে, সি সহজ ও সচিত্র হবে, ডি বেশি করে ছড়া থাকবে। দেখো, সাধু ভাষায় লেখা হবে, এটা কিন্তু পাঠ্যপুস্তকের কোনো বিষয় নয়। নীতিকথা দেওয়া যেতে পারে, না দেওয়া যেতে পারে। ছড়া থাকবে, ছড়া দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু দেখো পাঠ্যপুস্তক যেন সহজ এবং সচিত্র, অর্থাৎ ছবি সহ সহজভাবে পাঠ্যপুস্তক কিন্তু রূপায়ণ করতে হবে। ওকে, পরের প্রশ্ন চলে যাব। কবিতা আবৃত্তি কি ধরনের পাঠ? কবিতা আবৃত্তি কি ধরনের পাঠ? দেখো, কবিতা আবৃত্তি কি ধরনের পাঠ? ধারণা পাঠ, বি সাধনা পাঠ, সি চর্বণা পাঠ, ডি নীরব পাঠ। দেখো, ধারণা পাঠ অর্থাৎ যে পাঠ করে আমরা ধারণা পাই, অর্থাৎ যেমন আমরা খবরের কাগজ ধারণা করার জন্য পড়ে থাকি। ওকে, তারপরে দেখো চর্বণা পাঠ, অর্থাৎ যে সকল বিষয় চর্বণ অর্থাৎ চিবিয়ে অর্থাৎ দীর্ঘ সময় ধরে পড়ে আমরা তার মধ্যে সমস্ত বিষয়টা আয়ত্ত করার চেষ্টা করি, সেটা হলো কি চর্বণা পাঠ।
তাহলে আবৃত্তি কিন্তু সেক্ষেত্রে হবে না। দেখো ধারণা পাঠেও আবৃত্তি হবে না। নীরব পাঠ আবৃত্তি কিন্তু পড়তে হয় আমাদের জোরে জোরে, তাই তো? তাহলে বা জোরে জোরে পড়ি, তাহলে এটাও হবে না। তাহলে কি হয়ে গেল? সঠিক উত্তরটি হয়ে গেল সাধনা পাঠ। তাহলে সঠিক উত্তরটি সাধনা, অর্থাৎ যে যে পাঠে বা যে পাঠ করে আমরা সেই বিষয়টিকে বা বিষয়টি থেকে রস আস্বাদন করি বা স্বাদ গ্রহণ করি, তাকে বলে হচ্ছে কি সাধনা পাঠ। আর এই আবৃত্তি করার মাধ্যমে আমরা একটা এর স্বাদ অনুভব করি বা আবৃত্তি করে আমরা রস আস্বাদন করি, তাই এইটা আবৃত্তি হলো কি সাধনা পাঠের একটা অংশ। ওকে, বা উদাহরণ। নেক্সট, পরবর্তী 5 নম্বর প্রশ্নে শিশু কুইং শব্দটি কোন সময়ে করে? দেখো শিশু কুইং শব্দটি, কুইং আর ব্যাবলিং এই শব্দ দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। কুইং ও ব্যাবলিং। দেখো কুইং কত সপ্তাহে? 3 সপ্তাহে, 6 সপ্তাহে, 4 সপ্তাহে, না কোনোটি নয়। কুইং কিন্তু বন্ধুরা 6 সপ্তাহে কুইং শব্দটি শিশুরা করে থাকে। ওকে, 6 সপ্তাহে কুইং শব্দটা করে থাকে। আর ব্যাবলিংটা হয়, ব্যাবলিংটা কিন্তু 6 মাসে। ওকে, 6 মাসে ব্যাবলিংটা হয়ে থাকে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। ভাষা ব্যবহারে কোন বিষয়টি সবচেয়ে আবশ্যিক? ভাষা ব্যবহারে কোন বিষয়টি সবচেয়ে আবশ্যিক? দেখো ভাষা ব্যবহারে কোন বিষয়টি সবচেয়ে আবশ্যিক? এ শুদ্ধ উচ্চারণ, বি শুদ্ধ বানান শেখানো, সি সরব পাঠ, ডি ব্যাকরণ শিক্ষা। দেখো সবচেয়ে বেশি বলি, সবচেয়ে আবশ্যিক গুরুত্বপূর্ণ কোনটি? দেখো শুদ্ধ উচ্চারণ কিন্তু সবচেয়ে ভাষা ব্যবহারের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি শুদ্ধ উচ্চারণ। কারণ শুদ্ধ উচ্চারণ না করলে ভাষা কিন্তু সহজে সবাই বুঝতে পারবে না। শুদ্ধ বানান শেখানো এখানে হবে না, সরব পাঠ এখানে হবে না, ব্যাকরণ শিক্ষা কিন্তু ভাষা ব্যবহারের আবশ্যিক উপায় নয়। ওকে, তাহলে 6-এর উত্তরটা কি হয়ে গেল? শুদ্ধ উচ্চারণ হচ্ছে ভাষা ব্যবহারে সবচেয়ে আবশ্যিক। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 7 নম্বরে ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন ইন্দ্রিয় সবচেয়ে বেশি উপযোগী? ভাষা শিক্ষার ক্ষেত্রে কোন ইন্দ্রিয় সবচেয়ে বেশি উপযোগী? এ জিহ্বা, বি চক্ষু, সি কর্ণ, ডি নাসিকা। দেখো নাকের সমস্যা হলে কি আমরা ভাষা শিখতে পারি না? হ্যাঁ, নাকের সমস্যা থাকলেও ভাষা শিখতে পারি। তাহলে এটা এখানে কিন্তু সঠিক নয়। দেখো জিহ্বা, জিভ, দেখো যারা বোবা বা যাদের আলজিভ কাটা রয়েছে তারা কি সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না? ভাষা শিক্ষা গ্রহণ করতে পারে না? অবশ্যই পারে। তো এটা হচ্ছে ভুল। চক্ষু, দেখো চক্ষু যারা অন্ধরা কি ভাষা শিক্ষার করতে পারে না? পারে। দেখো সবগুলি গ্রহণযোগ্য, কিন্তু এখানের মধ্যে সবচেয়ে বেশি উপযোগী কি বলেছে দেখো, কান কিন্তু বা কর্ণ যদি আমাদের সঠিক না থাকে, ভালোভাবে আমরা যদি না শুনতে পাই, তাহলে সঠিকভাবে ভাষা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল? কর্ণ। ওকে, নেক্সট দেখো এগুলো জিহ্বা, চক্ষু, কর্ণ, নাসিকা সবগুলি কিন্তু ভাষা শিক্ষার একটি অঙ্গ বিশেষ। ঠিক আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? যেটা হচ্ছে কি কর্ণ। ওকে, নেক্সট পরবর্তী চলে যাব। 8 নম্বর প্রশ্ন। দেখো 8 নম্বর প্রশ্ন বলছে ব্যাকরণ শিক্ষার ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে কি করতে পারে? ভাষা ব্যবহার করতে পারে, ভালোভাবে গান গাইতে পারে, গদ্য কবিতা রস আস্বাদন করতে পারে, আর ভালোভাবে আবৃত্তি করতে পারে। দেখো ব্যাকরণ শিক্ষার ফলে ভালোভাবে গান গাইতে পারে? ব্যাকরণ শিক্ষা হলে কি ভালোভাবে গান গাইতে পারবে? না, তাহলে ভুল। গদ্য কবিতার রস আস্বাদনের ক্ষেত্রে ব্যাকরণ শিক্ষা তেমন গুরুত্ব খাটে না। ভালো আবৃত্তি করা এটাও না। তাহলে কি দেখো ব্যাকরণ শিক্ষা হলে কিন্তু আমাদের ভাষা ব্যবহার করতে পারবে, শিক্ষার্থী ভালোভাবে
ভাষা ব্যবহার করতে পারবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। শিক্ষার্থীদের পঠন অক্ষমতাকে বলা হয়, শিক্ষার্থীদের পঠন অক্ষমতাকে বলা হয়। দেখো শিক্ষার্থীদের পঠন অক্ষমতাকে কি বলা হয়? পড়ার অক্ষমতা, অর্থাৎ যে শিক্ষার্থী পড়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে তাদের কি বলা হয়? দেখো ডিসক্যালকুলিয়া, ডিসক্যালকুলিয়া বলে কাদেরকে? যাদের গণনার ক্ষেত্রে সমস্যা আছে তাদেরকে বলা হচ্ছে কি ডিসক্যালকুলিয়া। তারপরে দেখো ডিসলেক্সিয়া, যাদের পড়ার ক্ষেত্রে সমস্যা আছে তাদের বলা হয় ডিসলেক্সিয়া। সি, দেখো ডিসগ্রাফিয়া, যাদের লেখার ক্ষেত্রে সমস্যা আছে তাদের ডিসগ্রাফিয়া বলে। ডি, ডিসপ্রাক্সিয়া। দেখো ডিসপ্রাক্সিয়া হল ডিসলেক্সিয়ার সঙ্গে সংযুক্ত একটা বিষয়। আর ডিসলেক্সিয়া তাহলে পঠন অক্ষমতায় আমরা কি বলে থাকি? পঠন অক্ষমতায় বলে থাকি কি? ডিসলেক্সিয়া। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটে বিষয় কিন্তু। ওকে, এই তিনটে বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো বন্ধুরা পরের প্রশ্নে চলে যাব। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ? ফাইন মোটর, ফাইন মোটর স্কিল। দেখো ফাইন মোটর স্কিল, নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বা ফাইন মোটর স্কিলের বিকাশের উদাহরণ? এ লম্ফন, বি আরোহণ, সি লিখন, ডি পঠন। দেখো সূক্ষ্ম চালিকা শক্তি, দেখো লাফালে কিন্তু সূক্ষ্ম চালিকা শক্তি হয় না, এটা হচ্ছে দীর্ঘ চালিকা শক্তি, মানে তখন শরীরের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু চালিকা শক্তির বিকাশ হয়। আরোহণ ওটাও কিন্তু হবে না। দেখো লিখন, লিখনের ক্ষেত্রে কিন্তু সূক্ষ্ম চালিকা, অর্থাৎ লেখার ক্ষেত্রে আঙুলের যে ছোট ছোট পেশিগুলি তার বিকাশ হয়, তাই এটা হচ্ছে কি লিখন হলো কি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশ সাধন বা বিকাশের উদাহরণ। ওকে, আর পঠন তো হবে না। তাহলে নিচের কোনটি সূক্ষ্ম চালিকা শক্তির বিকাশের উদাহরণ বা ফাইন মোটর স্কিল? হয়ে গেল কি লিখন। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোন পদ্ধতিটি শিশুদের ভাষা শিক্ষার জন্য আদর্শ নয়? আদর্শ নয় বলেছে। ওকে, ভালো করে বুঝতে হবে, এটা নেগেটিভ আছে। দেখো গান ছড়ার মাধ্যমে শেখা যেতে পারে, শব্দ ছোট বাক্য ব্যবহারের মাধ্যমে শেখা যেতে পারে, বর্ণমালার মধ্যে থাকা অক্ষরগুলো শিক্ষার মাধ্যমে, বাচিক ব্যবহারের মাধ্যমে শেখা যেতে পারে। দেখো এখানে কি হলো, বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে কিন্তু ভাষা শিক্ষা দেওয়া সম্ভব নয়। ভাষা শিক্ষার জন্য আদর্শ নয় হচ্ছে কি বর্ণমালার মধ্যে থাকা অক্ষর শিক্ষার মাধ্যমে ভাষা শিক্ষা দেওয়া সম্ভব নয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। স্বনিম কি? দেখো স্বনিম কি? ইয়ে ভাষা সংগঠনের একটি রূপ, ভাষার ধ্বনিগত একক, ব্যাকরণের ভিত্তি, ভাষার অর্থগত একক। দেখো স্বনিম হলো ভাষা ধ্বনিগত এককে বলা হচ্ছে কি স্বনিম, ভাষার ধ্বনিগত এককে বলা হয় স্বনিম। নেক্সট পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্নে বন্ধুরা চলে এসেছি। দেখো ভাষা বৃত্তি বলতে বোঝায়, ভাষা বৃত্তি বলতে বোঝায় কি বোঝায়? এ ভাষার ব্যবহারকে বোঝায়, বি ভাষার উদ্দেশ্যকে বোঝায়, সি ভাষার অর্জনকে বোঝায়, ডি ভাষার বিকাশকে বোঝায়। দেখো ভাষা বৃত্তি হলো কি ভাষার উদ্দেশ্য, ভাষা বৃত্তি ভাষার উদ্দেশ্যকে বোঝায়। ওকে, নেক্সট 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন চলে এসেছি বন্ধুরা। হ্যালিডে কটি ভাষা বৃত্তির কথা উল্লেখ করেছিলেন? হ্যালিডে কিন্তু 7টি ভাষা বৃত্তির কথা উল্লেখ করেছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন চলে যাব। ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি শুরু হয়েছে। দেখো ইন্ডাকটিভ আর আরোহী পদ্ধতি, একটা হচ্ছে আরোহী আর অবরোহী, অর্থাৎ ইন্ডাকটিভ আর ডিডাকটিভ, তাই তো? এই দুটি পদ্ধতি রয়েছে ব্যাকরণের, এই দুটি পদ্ধতি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সব সময় মাথায় রাখতে হবে কিন্তু আরোহী ও অবরোহী দুটোর মধ্যে যে কোনো কিন্তু একটা কোশ্চেন আসতে পারে। ওকে, দেখো ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি শুরু হয়েছে কি উদাহরণ থেকে তত্ত্বের দিকে, তত্ত্ব থেকে উদাহরণ দিকে, কঠিন থেকে সরলের দিকে, সরল থেকে কঠিনের দিকে। দেখো ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি কিন্তু প্রথমে উদাহরণ দেওয়া হয়, তারপর একটা তাকে জেনারেশন করা হয় বা সাধারণ সূত্রে উপস্থাপন করা হয়। তাহলে এখানে প্রথমে কি থাকে? উদাহরণ। ওকে, তাহলে ইন্ডাকটিভ বা আরোহী মেথড বা আরোহী পদ্ধতি কি হলো যে উদাহরণ থেকে তত্ত্বের দিকে, আর তত্ত্ব থেকে উদাহরণের দিকে যায় কি
ডিডাকটিভ বা অবরোহী পদ্ধতিতে। ওকে, পরবর্তী প্রশ্নে চলে যাব। 16 নম্বর প্রশ্ন। দেখো, ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? ব্যাকরণ শিক্ষাদানের ক্ষেত্রে কোন বিষয়ের উপর নজর দিতে হবে? দেখো, বলেছে কি নির্ভুল দক্ষতার সাথে ভাষা প্রয়োগ, বি ব্যাকরণের সূত্রগুলি শেখানো, সি ভালোভাবে সূত্রগুলি বুঝিয়ে দেওয়া, ডি সূত্রস্থ উদাহরণ অধিগত করানো। দেখো, সূত্রস্থ উদাহরণ অধিগত করানো, সূত্র উদাহরণ বোঝানো, এগুলো কিন্তু বাংলা ব্যাকরণ শিক্ষার ক্ষেত্রে এগুলি নজর দিতে যাবে না বা দেওয়া যাবে না, নজর দিতে হবে না বা দেওয়া যাবে না। ব্যাকরণের সূত্রগুলি শেখানোর ক্ষেত্রেও না। এখানে কোন বিষয়ের উপর নজর দিতে? বিশেষ করে নির্ভুল দক্ষতার সাথে ভাষা প্রয়োগ যাতে করতে পারে সেই বিষয়ের প্রতি নজর দিয়ে ব্যাকরণের শিক্ষা করতে হবে। নির্ভুল ও দক্ষতার সাথে ভাষা প্রয়োগ করতে পারে শিক্ষার্থী যেন, তার প্রতি নজর দিয়ে শিক্ষাদান করতে হবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 17 নম্বর প্রশ্ন বন্ধুরা, ভাব প্রকাশমূলক ভাষাবৃত্তি কোনটি? ভাব প্রকাশ অর্থাৎ যে ভাষার মধ্যে দিয়ে, এখানে দেখো 4টি অপশন, যে ভাষার মধ্যে দিয়ে ভাব প্রকাশ পাচ্ছে। দেখো, প্রথমে আছে কি, বাইরে যেও না, আমি চাই না যে আসুক, শহরটা দেখে মন ভরে গেল, ডি আমার মা নেই। দেখো, বাইরে যেও না, বাইরে যাওয়া, এটা কি ভাব প্রকাশ করা হচ্ছে? না। আমি চাই না যে আসুক, তাহলে এখানেও ভাব নেই। শহরটা দেখে মন ভরে গেল, দেখো শহরটা দেখে মন ভরে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা মন ভরে যাওয়ার ভাব প্রকাশ করা হয়েছে। তাহলে সঠিক উত্তরটা কি হলো? সঠিক উত্তরটা হলো কি, শহরটা দেখে মন ভরে গেল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কি? দেখো, বলেছে ব্যাকরণের জ্ঞান অর্জন করা, বি পরীক্ষার বেশি নম্বর পেতে সাহায্য করা, সি ভাষা পারদর্শী হওয়া, ডি বলেছে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা। দেখো, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাকরণ পাঠ করা হয় ভাষার যে গঠন প্রকৃতি সেগুলো জানার জন্য কিন্তু ব্যাকরণ পাঠ পড়া হয়। ওকে, তো এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? ডি ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি জানা হয়ে যাবে কি এখানে সঠিক উত্তর। ওকে, পরবর্তী প্রশ্নে চলে এলাম। দেখো, কোনো শিক্ষার্থী বানান ভুল করলে শিক্ষক হিসেবে আপনি কি করবেন? বানান ভুল করলে বকাবকি করবেন না, একদম কিন্তু বকাবকি করা যাবে না। এখন কোনো বকাবকির বিষয় থাকবে না। ভুল বানান কেটে ঠিক বানান লিখে দেবে, এটা ভুল বানান কেটে ঠিক বানান লিখে দেবে, শুধু এমনি লিখে দিলে কি হবে? না। দেখো, সি বলেছে কি বানান কোথায় কি ভুল হয়েছে তা বুঝিয়ে দেবেন। দেখো, এটাই হচ্ছে কি সঠিক, একদম বানান কোথায় কি ভুল হয়েছে সেটা কিন্তু আগে শিক্ষক মহাশয়ের বুঝিয়ে দিতে হবে যে এই বিষয়ের জন্য বা এইখানে তোমার বানানটি ভুল হয়েছে, সঠিকভাবে এটা হবে তুমি লেখো। ওকে, আর একেবারে এড়িয়ে যাওয়া এটা তো হবেই না। ওকে, তাহলে বোঝা গেল। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 20 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীর ভাষা মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়? দেখো, ভাষা মূল্যায়নে নিচের কোনটি সর্বাপেক্ষা প্রয়োজনীয়, অর্থাৎ বলেছে ভাষা মূল্যায়ন করলে এখানে এই 4টে অপশনের মধ্যে কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়? নজর সারণী, চেকলিস্ট, বি মূল্য নির্ণায়ক মানদণ্ড রেটিং স্কেল, সি পোর্টফোলিও, ডি পারস্পরিক ভাব বিনিময়। পারস্পরিক ভাব বিনিময় তো একদমই হবে না, মূল্যায়নের ক্ষেত্রে পারস্পরিক ভাব বিনিময়ে কোনো গুরুত্ব নেই। আর নজর সারণী বা চেকলিস্ট হবে না। মূল্যায়ন নির্ণায়ক মানদণ্ড অর্থাৎ রেটিং স্কেল না। তাহলে সঠিক হয়ে গেল কি পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও হচ্ছে কি সঠিক উত্তর। পোর্টফোলিও ভাষা মূল্যায়নের ক্ষেত্রে সব থেকে প্রয়োজনীয় বিষয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 21 নম্বর প্রশ্ন চলে এসেছি বন্ধুরা, আজকের প্রশ্নের এই লাস্ট প্রশ্ন। 21টা প্রশ্ন ছিল বলেছিলাম। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর নতুন যারা দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো চলো বন্ধুরা, ভাষা হলো ভাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের ড্যাশ। ভাষা হলো ভাবের বাহন, ব্যাকরণ হলো সেই বাহনের কি ভিত্তি, বিশ্লেষণ,
বিজ্ঞান না হাতিয়ার? তোমরা একদম ভালোভাবেই জানো এটা হচ্ছে ভাষা হলো ভাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের একদম কি বিজ্ঞান। ওকে, বিজ্ঞান ভাষা হলো ভাবের বাহন আর ব্যাকরণ হলো সেই বাহনের বিজ্ঞান। তাহলে ব্যাকরণকে ভাষার বিজ্ঞান বলা হয়। ওকে, তো বন্ধুরা চলো বন্ধুরা, আজকের এই 21টি প্রশ্ন ছিল। আর তোমরা এই প্রশ্নের সমস্ত পিডিএফগুলি পাওয়ার জন্য লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলের ভিডিও ডেসক্রিপশানে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আর তাছাড়া যদি ওখান থেকে জয়েন না হতে পারো তাহলে তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন ডিএম লার্ন একাডেমি। তো বন্ধুরা ওখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যেতে পারো সমস্ত তথ্য পাওয়ার জন্য এবং পিডিএফগুলো পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর প্রত্যেককে আবারও বলবো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটি অন করে রাখো, আর খুবই আনন্দের সঙ্গে পড়াশোনা করো, পুজো ভালো কাটুক তোমাদের। ওকে বন্ধুরা, চলো, ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য।